মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৮৮ পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দ্রোণাচার্য গিয়েছেন দ্রুপদের কাছে তাঁকে পুরনো প্রতিশ্রুতি স্মরণ করিয়ে রাজ্যের অংশ নিতে। দ্রুপদ দ্রোণকে বেশ করে শুনিয়ে দিচ্ছেন যে বন্ধুত্ব সমানে সমানে হয়, ছোটয় বড়য় বন্ধুত্ব হয়ও না, টেকেও না। শেষে ভদ্রতা দেখিয়ে এক রাতের আহার দেয়ার কথা বলেছেন দ্রুপদ। অপমানিত দ্রোণ আহারের অপেক্ষা না করে অপমানের প্রতিশোধ নেওয়ার কথা বলে স্ত্রী পুত্রকে নিয়ে পাঞ্চাল রাজ্যসভা থেকে বেরিয়ে এসেছেন। তিনি সোজা চলে এসেছেন হস্তিনাপুরে। সময়কালে ভীষ্মের মুখোমুখি হয়েছেন তিনি। দুজনেই দুজনের প্রয়োজন সম্বন্ধে নিশ্চয়ই অবগত ছিলেন। ভীষ্মের প্রয়োজন ছিল কুরু পাণ্ডব পালকদের জন্য একজন উপযুক্ত অস্ত্র শিক্ষকের, সাথে ছিল দুজনেরই পাঞ্চাল বিরোধিতার ভাবনা। দ্রোণের প্রয়োজন ছিল অর্থ, প্রতিপত্তি এবং সৈন্যবাহিনী। হস্তিনাপুরে এসেই যে সঙ্গে সঙ্গে দ্রোণের ভূসম্পত্তি লাভ হলো তা নয়, কিন্তু পাঞ্চাল বিরোধী রাজগোষ্ঠীতে নাম লিখিয়ে তিনি যে প্রথম সুবিধাটি পেলেন তা হলো প্রয়োজনীয় অর্থ এবং ক্ষমতা। তার হাতে বিপুল অস্ত্র সম্ভার থাকলেও এবং তিনি নিজে সেই অস্ত্রের যোজনা জানলেও তার হাতে কোনো সৈন্যবাহিনী ছিল না। কৌরব পাণ্ডবদের সম্ভাবনাময় সমস্ত ছেলেগুলিকে তিনি যদি পান, তবে ধীরে ধীরে আপন লক্ষ্যে পৌঁছতে দ্রোণাচার্যের দেরি হবে না, সেটা তিনি আগেই বুঝেছিলেন। তাই ভীষ্মের সঙ্গে দেখা হবার সাথে সাথেই দ্রোণাচার্য বলে দিয়েছিলেন, আমি আমার প্রতিজ্ঞা পূরণের জন্য উপযুক্ত শিষ্যের খোঁজে হস্তিনাপুরে এসেছি। একই সাথে আমি হয়তো আপনার অভিলাষও পূরণ করতে পারি। দ্রোণাচার্যের মুখ থেকে তাঁর ইচ্ছা শোনা মাত্রই মহামতি ভীষ্ম তাকে কুরু রাষ্ট্রের সর্বাঙ্গীন প্রশ্রয় দিয়ে বলেছেন, আপনি আপাতত নিশ্চিন্ত আশ্রয় লাভ করতে পারেন এই কুরু রাষ্ট্রে। আপনার ধনুকের গুণখানি খুলে রাখুন আপাতত। কুরু বালকদের উপযুক্ত অস্ত্র শিক্ষার ভার গ্রহণ করুন আপনি। এখানে আপনার সম্মানের কোনো অভাব হবে না, এবং কুরু রাষ্ট্রের যা বিত্ত আছে, ধন আছে, যে ভূমি আছে, সব এখন থেকে আপনার। বলতে গেলে আজ থেকে আপনি এ দেশের রাজা হলেন, কুরু কুমাররাও সব আপনার। ভীষ্মের মুখে দানের যে আড়ম্বর শোনা গেল তাতে মনে হওয়া স্বাভাবিক যে ভীষ্ম যেন সমগ্র কুরু রাজ্যটাই দিয়ে দিলেন দ্রোণাচার্যকে, এবং তিনিই যেন রাজা হলেন কুরু রাষ্ট্রের। আসলে এই কথাগুলির একটা ব্যবহারিক তাৎপর্য আছে। মহাভারতের মধ্যে বহু জায়গায় দেখা যাবে সম্মানিত ব্রাহ্মণ মহর্ষিরা রাজগৃহে আগমন করলেই রাজা তাঁর রাজ্যটি তার পায়ে নিবেদন করছেন। একবার নয়, দুবার নয়, এটা একটা ফিনোমেনন। মুনি ঋষিরা সেই সম্মানটুকু উপভোগ করেছেন এবং সঙ্গে সঙ্গে রাজাকে বলেছেন, তোমার রাজ্য তুমিই রাখো, আমি আমার তপস্যা নিয়ে বেশ আছি। এখানে ভীষ্মের বক্তব্যের মানে হলো, এ রাজ্যের সমস্ত ভোগ সুখ আপনার ইচ্ছা মাত্রই পাবেন। ১০০ ভাই কৌরব আর ৫ ভাই পাণ্ডব নাতিদের এক জায়গায় জড়ো করে ভীষ্ম একটু বাদেই এলেন দ্রোণাচার্যের কাছে। থলিতে করে স্বর্ণমুদ্রা আর বিবিধ রত্ন এনে নজরানা দিলেন দ্রোণাচার্যের পায়ে। ভীষ্ম এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এত তাড়াতাড়ি তাকে গুরুবরণ করবেন, এ কথা দ্রোণাচার্য নিজেও ভাবেননি। যে কৃপাচার্য এতদিন ধরে এদের অস্ত্র শিক্ষা দিচ্ছেন, সেই কৃপাচার্য তাঁর শ্যালক। তাঁরই বাড়িতে পুত্র পরিবার নিয়ে তিনি এসে উঠেছেন। এখন তাঁর মাথার উপর বসে তাঁর চাকরিটি খেয়ে নেবেন, দ্রোণাচার্যের একটু সংকোচ হলো। ভীষ্মকে তিনি বললেন, কৃপাচার্য আগেই আপনার নাতিদের অস্ত্রগুরু হিসেবে বৃত হয়েছেন। তিনি শাস্ত্রজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তি। তাঁর অজ্ঞাতসারে কুমারদের যদি আমার হাতে তুলে দেন, তবে কৃপাচার্য অসন্তুষ্ট হবেন বলেই আমার মনে হয়। কাজেই আমি যে বলছিলাম কিছু টাকা পয়সা দরকার ছিল, সেগুলো নিয়ে আমি আবার শান্তিতে আশ্রমে ফিরে যাই। ভীষ্ম অভিজ্ঞ ব্যক্তি। তিনি দ্রোণাচার্যকে নিশ্চিন্ত করলেন যে কৃপাচার্যের দেখাশোনা এবং মর্যাদায় কোনো খামতি হবে না, কিন্তু এখন দ্রোণকেই কুমারদের অস্ত্র শিক্ষার ভার নিতে হবে। ভীষ্মের উপরোধ দ্রোণাচার্য আর এড়াতে পারলেন না, এবং এড়ানোর কোনো ইচ্ছা তার ছিল না। একটা বয়স পর্যন্ত পুত্র পরিবার নিয়ে অনেক লড়াই করেছেন দারিদ্র্যের সঙ্গে। আজ যখন হস্তিনাপুরের রাজ সম্মান হাতের মুঠোয় এসে পৌঁছেছে, তখন সেটাকে ছেড়ে দেবার বিলাসিতা তিনি দেখাতে পারেন না। দ্রোণ পাণ্ডব কৌরবদের অস্ত্রগুরু হবার দায়িত্ব স্বীকার করার সঙ্গে সঙ্গে অনেকগুলি শিষ্যের সঙ্গে প্রথম অর্থোপার্জন সম্পন্ন হল। দ্রোণকে কুরু রাজপ্রাসাদের একান্তে একটি সুন্দর বাড়ি দেওয়া হল। সে বাড়িতে রইল গোলা ভরা ধান আর দৈনন্দিন খরচ চালানোর মতো অর্থ সম্পদ।
দ্রোণ পুত্র পরিবার নিয়ে নতুন বাড়িতে আস্তানা গাড়লেন। পরদিনই কৌরব পাণ্ডবরা সব ভাই একত্রে মিলে দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন অস্ত্র শিক্ষার জন্য। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। দ্রোণাচার্য সানন্দে শিষ্যদের গ্রহণ করলেন এবং তাদের সকলকে বললেন, তোমাদের সঙ্গে একটা গোপন কথা আছে আমার। সমস্ত কৌরব পাণ্ডব ভাইদের একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে দ্রোণাচার্য বললেন, ছেলেরা সব, আমার একটা কথা তোমাদের রাখতে হবে। আমি তোমাদের অস্ত্র শিক্ষা দেব নিশ্চয়, কিন্তু আমার মনে একটা অভিলাষ আছে। তোমাদের অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হয়ে যাবার পর আমার সেই অভীষ্ট কাজটুকু তোমাদের করে দিতে হবে। কৈশোরবন্দী বালকেরা গুরুর কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। গুরু দ্রোণ ঠিক কি চাইছেন, কেন চাইছেন, এসব কথা তাদের হৃদয়ে তেমন করে সাড়া জাগালো না। কিন্তু সমস্ত বালকের মধ্যে একজন, যে কারো দিকে তাকালো না, কারোর সাথে পরামর্শ করল না, শুধুমাত্র গুরু বলেছেন অতএব করতে হবে, এই বিচারে সে চরম আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনি যা বলবেন, যা চাইবেন তাই আপনাকে দেব। এই বালক অর্জুন। বড় খুশি হলেন দ্রোণাচার্য। এমন নির্বিচারে কেউ তাকে এইভাবে বিশ্বাস করেনি। শিষ্যের মহত্ব দেখে তিনি একদিকে যেমন খুশি হলেন, তেমনি একই সঙ্গে চিনে নিলেন তাকে। এ ছেলে অন্য সবার থেকে আলাদা। এখনো যে কোনো অস্ত্র শিক্ষাই পায়নি, কিন্তু শিক্ষা লাভের পূর্বে যে প্রগাঢ় আত্মবিশ্বাস প্রয়োজন হয়, সে আত্মবিশ্বাসেই সে ভবিষ্যৎকে এখনই জয় করে নিয়েছে। দ্রোণাচার্য বড় খুশি হলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী একে শুধু আত্মবিশ্বাস বলছেন না, তিনি একে আত্মসমর্পণও বলছেন। শিক্ষা এবং দীক্ষার আরম্ভে গুরুর কাছে আত্মসমর্পণ করতে হয়, নইলে শিক্ষা সম্পূর্ণ হয় না। আরও একটা কথা, আমাদের শাস্ত্রে গুরু শিষ্যের পরিচয়ে দুজনেরই দুজনকে পরীক্ষা করে নেবার কথা বলা আছে। মনে করে দেখুন, দ্রোণাচার্য সেই পরীক্ষা দিয়েছেন যখন তিনি কূপের মধ্য থেকে বালকদের গুলিকা তুলে এনে, নিজের আংটি তুলে এনে তাদের বিশ্বাস উৎপাদন করেছেন। এবার শিষ্যদেরও দায় থেকে যায় গুরুর বিশ্বাস উৎপাদন করার। দ্রোণাচার্য সবাইকে একসঙ্গে ডেকে নিজের অভিলাষ জানিয়েছেন, কিন্তু কেউ তার বাসনা পূরণ করতে সাহসী হয়নি। সকলে চুপ করে দাঁড়িয়েছিল। কিন্তু একা অর্জুন সমস্ত নিস্তব্ধতা ভেঙে নির্বিচারে গুরুকে জানিয়েছেন, আমি পারব, আপনি যা চাইবেন আমি তাই দেব। দ্রোণাচার্য বড় খুশি হয়েছেন। খুশি হয়ে জড়িয়ে ধরেছেন অর্জুনকে, বারবার তার মস্তক আঘ্রাণ করেছেন সস্নেহে, আর ভবিষ্যতের স্বপ্ন পূরণের আশায় আনন্দাশ্রু মোচন করেছেন। প্রথমেই এই যথার্থ শিষ্যের সঙ্গে আত্মবন্ধন বাড়ানোর জন্য দ্রোণাচার্য তাঁর ছেলে অশ্বত্থামাকে ডেকে এনে অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই অর্জুনকে তুমি তোমার সখা বলে জানবে বৎস। এই সুযোগে তোমাকে একটা ভালো বন্ধু দিলাম, মনে রেখো। প্রাচীন সামাজিক আচারে গুরু যদি নিজের পুত্রটিকে শিষ্যের সখা বলে চিহ্নিত করেন, তবু তার মূল্য ছিল অন্যরকম। গুরুপুত্ররা সকলেই গুরুবৎ মান্য ছিলেন। বয়সে ছোট হলেও তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হতো। আত্মসমর্পণের এও এক ধারা। অর্জুন সেই প্রথম বয়সেই এতটা পরিণত যে দ্রোণাচার্যের উচ্চারিত সখা শব্দটির সম্মান রেখে নিজের আচারটুকু ঠিক ঠিক পালন করলেন। অর্জুন প্রথমে সমবয়সের চেতনায় আলিঙ্গন করলেন গুরুপুত্র অশ্বত্থামাকে, তারপরেই বললেন, আজ থেকে আমি তোমার অধীন হলাম ভাই, কেননা শাস্ত্রের নিয়মই তাই। আজ থেকে আমি শুধু দ্রোণাচার্যেরই শিষ্য নই, তোমারও শিষ্য। কথাটা বলেই অর্জুন সেকালের সামাজিক সংস্কার অনুযায়ী ব্রাহ্মণ গুরুপুত্রের চরণ বন্দনা করলেন পায়ে হাত দিয়ে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 51 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।